সাবিত্রী, এই নাও, তোমার জন্য ডাক্তারখানা থেকে নতুন একটা ভালো ওষুধ কিনে নিয়ে এসেছি। তুমি প্রতিদিন এভাবে রোদে ঘুরে ঘুরে রিক্সা চালাচ্ছ, আবার ঘরে এসে ঘরের কাজ করছো, আমার তো কষ্ট হয়। তুমি এসব ফালতু কথা ভেবে নিজের শরীর আরো খারাপ করো না। তুমি আমার স্ত্রী, তোমার খেয়াল আমি রাখবো না তো কে রাখবে? আমার এই ভাঙা শরীরে তোমার কোনো কাজে আসতে পারি না, সব সময় শুধু কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছি। এ কি কথা বলছো সাবিত্রী? আমি যদি কোনো দিন এভাবে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকতাম, তুমি কি তবে আমাকে একা ফেলে দিতে? না গোপাল, অমন অলক্ষণে কথা মুখেও এনো না। তবে তোমাকে অনেক দিন ধরে একটা ইচ্ছের কথা বলবো ভাবছিলাম। কিসের ইচ্ছে সাবিত্রী? তুমি কোনো নতুন জিনিস খেতে চাও নাকি অন্য কিছু লাগবে? আমাকে খুলে বলো তো। আমার অনেক দিন ধরে না গরম খাসির কালা ভুনা খেতে ইচ্ছে করছে, যদি সম্ভব হয় আমার জন্য একটু নিয়ে এসো। এই সামান্য কথা, তুমি নিজের মনে আর কোনো কষ্ট রেখো না। আমি হাট থেকে তোমার জন্য কালা ভুনা অবশ্যই নিয়ে আসবো। হরিদাসদা, দোকান ভালো আছো তো? আজকে তোমার কাছে একটা বিশেষ কথা জানতেই দোকানে এলাম। আরে গোপাল যে, রিক্সা রেখে হুট করে এই ভর দুপুরে আমার দোকানে কেন এলে ভাই? সব ভালো তো? হরিদাসদা, তোমার এই দোকানে যে খাসির কালা ভুনা বিক্রি হচ্ছে, তার এক প্লেটের দাম এখন কত টাকা রাখছো? এক প্লেট খাসির কালা ভুনার দাম এখন 250 টাকা রাখছি গোপাল। মাংসের দাম তো বাজারে বেড়ে গেছে। 250 টাকা? এ কি বলছো হরিদাসদা? এই 250 টাকা তো আমি পুরো 3 দিন রিক্সা চালিয়েও রোজগার করতে পারি না। বাজারে খাসির মাংসের যে চড়া দাম যাচ্ছে গোপাল, তাতে এই দাম না রাখলে আমার নিজের ব্যবসায় তো পুরোপুরি লাটে উঠবে। 3 দিনের পুরো রোজগার দিয়ে যদি এক প্লেট কালা ভুনা নিই, তবে আমার নিজের ভাঙা সংসারে আর কোনো খাবারই জুটবে না। আমি তো এই দোকানে একা ব্যবসা করি না গোপাল, অংশীদার আছে, না হলে তোমাকে নিশ্চয়ই ফ্রিতে অল্প কিছু অল্প একটু দিয়ে দিতাম। কোনো সমস্যা নেই হরিদা, আমি নিজের করা খাটুনির সব টাকা জোগাড় করে তবেই আবার তোমার দোকানে আসবো। গোপাল, বাইরে তো জলের তোর আরো বেড়ে চলেছে। এভাবে চারদিক ডুবে গেলে মানুষ আদৌ বাঁচবে? আর বলো না সাবিত্রী, বানের জল যেভাবে হু হু করে বাড়ছে, তাতে রিক্সা নিয়ে বাইরের বেরোনোর কোনো উপায় নেই গো। বড় রাস্তাগুলো তো আজ সকালের দিকে একেবারে পুরোপুরি জলের তলায় তলিয়ে গেছে। কোনো মানুষ তো বাড়ি থেকে বেরই হচ্ছে না। রিক্সা নিয়ে যদি আজকে বাইরে যেতে না পারি, তবে আমাদের এই 2 মানুষের সংসার আদৌ কিভাবে চলবে তা ভেবেই অস্থির হচ্ছি। আমার নিজের এই অসুস্থ শরীরটার জন্য আরো বেশি বাড়তি খরচের বোঝা তোমার এই একলা সাধারণ কাঁধে চেপে বসেছে। তুমি এসব ভেবে নিজের মন খারাপ করো না সাবিত্রী। আমি ভাবছি বৃষ্টি একটু কমলেই কাদা জল ভেঙে দরকারি কাজে বের হব। এই কড়া বর্ষার দিনে পথে রিক্সার চাকা একদম ঘুরবে না গোপাল। তুমি শুধু শুধু নিজের শরীরটা খারাপ করো না। আজকে ঘরে সামান্য যেটুকু চাল পড়ে আছে, তা দিয়ে বড়জোর আজকের এই রাতটুকু কোনো মতে পার করা যাবে সাবিত্রী। উপরওয়ালা নিশ্চয়ই আমাদের এই চরম বিপদের দিনে কোনো একটা ভালো সহায় বা নতুন উপায় বের করে দেবেন। তুমি শান্ত হও। ওরে কানাই, তুই নিজের চোখে চেয়ে দেখ, আমার আদরের ছেলে বিক্রম শহর থেকে কতদিন পর বাড়ি ফিরেছে। ও মা, বিক্রম এসে গেছিস বাবা? তোকে কতদিন পর নিজের চোখে দেখছি। তুই এই কড়া বর্ষায় বৃষ্টি মাথায় নিয়ে এতদূর কিভাবে এলি? বাবা মা, তোমরা দুজনে কেমন আছো? ট্রেনের রাস্তাটা ভালো ছিল, তাই বৃষ্টি শুরু হওয়ার আগেই আমি গ্রামে চলে আসতে পারলাম। ওরে বিক্রম, তুই তো রোগা হয়ে গেছিস রে। শহরের ওই নোংরা মেসে থেকে তোর খাওয়া দাওয়ার অনিয়ম হয়েছে বুঝি? না মা, আমি একেবারে পুরোপুরি সুস্থ আছি। তোমাদের জন্য শহরের বড় বাজার থেকে ভালো কিছু দরকারি জিনিসপাতি কিনে এনেছি। তুই এসে ভালো করলি বিক্রম। এই কড়া দুর্যোগের সময় তুই পাশে থাকলে আমার নিজের মনটাও নিশ্চিন্ত থাকে। ওরে বিক্রম, তুই এবার আর এক মুহূর্ত অমন ভারী ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়াস না। জলদি ঘরে গিয়ে বিশ্রাম নে। হ্যাঁ মা, আমি ঘরের ভেতরেই যাচ্ছি। তোমরা দুজনে আমার জন্য একদম চিন্তা করো না। আমি আজকে অনেকদিন পর বাড়িতে শান্তি পাচ্ছি।
তোর জন্য তোর মা আজকে সকাল থেকেই রান্নাঘরে সব খাবার রান্না করে ভালো তোড়জোড় করে শুরু করে দিয়েছে বিক্রম। তুই নিজের ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে নে বাবা, আমি এখনই তোর ঘরে গরম গরম চা আর কিছু নাস্তা পাঠিয়ে দিচ্ছি। গোপাল দাদা, আপনি কড়া বর্ষার বিকেলে অমন ফাঁকা দোকানের সামনে একা একা দাঁড়িয়ে আদেও কি দেখছেন? আরে বিক্রম যে, তুমি কবে শহর থেকে আমাদের এই কাদামাটির গাঁয়ের বাড়িতে ফিরে এলে ভাই? আমি আজকে সকালে ট্রেনেই বাড়িতে এসে পৌঁছেছি দাদা। তা আপনি মেঘলা দিনে এমন মনমরা হয়ে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আর বলো না বিক্রম, বানের কড়া জলের তোরে রিক্সা চালানো একেবারে পুরোপুরি বন্ধ, তাই পথে এমনি এমনি ঘুরে বেড়াচ্ছি। আপনার মুখটা দেখে শুকনো লাগছে দাদা। ঘরের সব মানুষ ভালো আছে তো? বৌদির শরীর এখন কেমন আছে? সাবিত্রীর শরীরটা খারাপ বিক্রম, ওর চিকিৎসা চলছে, কিন্তু এই অচল অবস্থায় আমি ওষুধটুকু আদেও কিনতে পাচ্ছি না। আপনি নিজের আর কোনো বাড়তি দুশ্চিন্তা রাখবেন না দাদা। চলুন আমরা দুজনে পথ ধরে একটু ঘুরি। হ্যাঁ বিক্রম, চলো, তবে নদীর ধারের দিকেই যাই। অনেকদিন পর তোমার সাথে দেখা হয়ে আমার নিজের মনের কষ্টটাও কিছুটা হালকা হলো। আমরা দুজনে পথ পেরিয়ে উঁচু বাঁধের উপর বসি। আপনার সাথে আমার অনেক দরকারি ভালো ভালো কথা আছে। চলো ভাই, তবে বৃষ্টির জল মাথায় নিয়েই কাদা মারিয়ে আজকে আমরা দুজনে মিলে অনেক দিনের গল্পগুলো আবার নতুন করে করি। বাবা, আমি শহরে এত বছর পড়াশুনো করলেও আমার নিজের মন কিন্তু ওখানকার খাঁচায় টিকতে চাইছে না। কেন বিক্রম, তুই এত ভালো পাশ করেছিস শহরে, একটা মস্ত চাকরি করলে তোর ভবিষ্যৎ উজ্জ্বল আরো সুন্দর হবে বাবা। না বাবা, আমি বড় শহরের ব্যস্ত জীবন আর চাটুকারিতার চাকরি একদম করতে চাই না। আমি নিজের এই গ্রামের ভালো কিছু করতে চাই। ওরে বিক্রম, তুই শহরের চাকরি ছেড়েই জরাজীর্ণ গায়ে এসে আদৌ কি করবি? এখানে কাজের বড় অভাব। মা, আমি নিজের এই গ্রামে একটা নতুন ব্যবসা দাঁড় করাতে চাই, যাতে গ্রামের অনেক মানুষের উপকার হয়। তুই ব্যবসার কথা বলছিস বিক্রম, তা তোর মনের ভেতর হঠাৎ কেমন নতুন ব্যবসার চিন্তা বা আইডিয়া ঘুরপাক খাচ্ছে বাবা? আমি আজকে বিকেলে পথ দিয়ে ঘোরবার সময় দেখলাম এই গ্রামের হরিদাসের কালাভুনার দোকানটা ভালো চলে আর লোক উপচে পড়ে। হরিদাস তো অনেক বছর ধরে কালা ভুনা বিক্রি করছে বিক্রম, তা তুই কি ওর মতো কোনো নতুন মাংসের দোকান দিতে চাস? হ্যাঁ বাবা, তবে আমি একটু অন্যরকম আর সস্তা উপায়ে নতুন ব্যবসা করতে চাই, যাতে গ্রামের সব গরিব মানুষও সহজে খেতে পারে। তোর এই ব্যবসার ভালো চিন্তা তো আদেও বিক্রম, তুই আগে চারিদিকের খোঁজ খবর নিয়ে দেখ কেমন কি করা যায়। দাদা, চারিদিকের পথ যেভাবে বানের নোংরা জলে ডুবে গেল, তাতে মানুষের চলাচল একেবারে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ বিক্রম, এই কড়া দুর্যোগে রিকশার চাকা ঘোরানোর কোনো উপায় আর নেই। আমার নিজের ভাঙা সংসার নিয়ে বিপদে পড়লাম। দাদা, আমি আজকে সকাল থেকেই আপনার ঘরের কথা ভাবছিলাম। আমাদের সাবিত্রী বৌদির শারীরিক অবস্থা এখন কেমন আছে? সাবিত্রীর শরীর দুর্বল বিক্রম, ওর কড়া রোগটা দিন দিন কেবল বাড়ছে, কিন্তু টাকার অভাবে ভালো চিকিৎসাও করাতে পারছি না। আপনি একদম ভেঙে পড়বেন না দাদা। আচ্ছা, বাজারে হরিদাসের যে খাসির কালা ভুনার দোকান আছে, ওটা আদেও কেমন চলে? কালা ভুনার দোকান তো চলে বিক্রম, কিন্তু হরিদাস এক প্লেট কালা ভুনার দাম চড়া 250 টাকা করে রাখে। 250 টাকা এক প্লেটের দাম? গ্রামের সাধারণ গরিব মানুষের পক্ষে তো একবেলা এত টাকা দিয়ে কালা ভুনা খাওয়া আদেও সম্ভব নয় দাদা। একদম ঠিক কথা বলেছ বিক্রম। সাবিত্রী অসুস্থ শরীরে স্বাদ করে একটুখানি কালা ভুনা খেতে চেয়েছিল, কিন্তু আমি টাকা জোটাতে পারলাম না। আপনি নিজে আর কোনো কষ্ট রাখবেন না দাদা। আমি চড়া দামের ব্যবসার একটা বিকল্প ব্যবস্থা করব। কিসের বিকল্প ব্যবস্থা করবে বিক্রম? খাসির মাংসের যে চড়া দাম যাচ্ছে, তাতে সস্তা করে কালা ভুনা বিক্রি করা আদেও কি সম্ভব ভাই? আপনি শুধু নিজের চোখে দেখতে থাকুন দাদা। আমি এমন একটা নতুন উপায় বের করব, যাতে গ্রামের সব গরিব মানুষ সহজে কালা ভুনা খাবে। ওরে বিক্রম, তুই আর এক মুহূর্ত ঘুমিয়ে থাকিস না বাবা, জলদি বড় পুকুরের পাড়ার দিকে একবার ছুটে যা। কি হয়েছে মা? এত সকাল সকাল তুমি অমন হন্তদন্ত হয়ে পুকুর পাড়ে আমাকে হুট করে কেন যেতে বলছো?
বানের কড়া জল আমাদের বড় পুকুরের পাড় ছাপিয়ে একেবারে উপচে পড়েছে, সব মাছ ভেসে যাবে। এই কি বলছো মা, পুকুরের সব নামই রুই কাতলা মাছ কি তবে বানের ঘোলা জলে তোরে নদীর নিচে ভাসতে যাচ্ছে? তোর বাবা সেই ভোর রাত থেকে কাদা জলের তোর বন্ধ করার জন্য একা একা ওই পুকুর পাড়ে জালের সুতো বাঁধছে। বাবা এই কি কাণ্ড, আমাদের পুকুরে জলের খাঁজে তো আর বড় জ্যান্ত মাছ ছটফট করে ধরা পড়ছে। হ্যাঁ বিক্রম, কড়া বৃষ্টির তোরে পুকুর তো একেবারে পুরোপুরি ভেসে গেছে। আজকে তো অনেক দামের বড় বড় মাছ বানের জলে চলে যাবে। বাবা আপনি জালের সুতো আরো শক্ত করে বাঁধুন, আর সব কটা বড় বড় ঝটপটে মাছ জলদি করে একেবারে আমাদের ঘরের বালতিতে তুলুন। তুই হঠাৎ এত বড় মাছগুলো ঘরের বালতিতে তোলবার জন্য অমন কড়া জেদ কেন করছিস বিক্রম? এগুলো বাজারে বেচবি নাকি? না বাবা, আমি এই বড় বড় রুই কাতলা মাছ নিয়ে আমাদের এই গ্রামে একখানা মাছের কালাভুনা নতুন হোটেল খুলব। মাছের কালাভুনা? তুই খাসির মাংসের বদলে সস্তা মাছ দিয়ে কালাভুনার ব্যবসা করবি? এ তো নতুন আইডিয়া। বৌদি, আপনার শারীরিক অবস্থা এখন কেমন আছে? গোপাল দাদা ঘরে নেই বুঝি? ওনাকে তো উঠানে দেখলাম না। আরে বিক্রম বাবু যে, এসো এসো। গোপাল তো সেই সকালবেলা থেকেই বাজারে কাজের খোঁজে হন্তদন্ত হয়ে গেছে। গোপাল দাদা কড়া বৃষ্টির মধ্যে কাজের খোঁজে বাজারে ঘুরছেন কেন বৌদি? ওনার তো এখন রিক্সা চালানো একেবারে পুরোপুরি বন্ধ। আর বলো না, আমি অসুস্থ শরীরে সাথ করে একটু খাসির কালাভুনা খেতে চেয়েছিলাম, সেই দিন থেকেই ওর কষ্ট। এ কি কষ্টের কথা শোনালেন বৌদি? গোপাল দাদা তবে আপনার মুখের এই সামান্য খামখেয়ালিপনা মেটানোর জন্যই বৃষ্টির মধ্যে ঘুরছেন? হ্যাঁ, ও নিজে রিক্সার চাকা বন্ধ থাকায় অস্থির হয়ে পড়েছে, যেন কাজ করে টাকা জোগাড় করে আমার স্বাদ মেটাতে পারে। আপনি নিজের মনে আর কতটুকু দুশ্চিন্তা রাখবেন না বৌদি। গোপাল দাদা ঘরে ফিরলে ওনাকে জলদি আমার বাড়িতে একবার যেতে বলবেন। কেন বিক্রম বাবু, গোপালের সঙ্গে তোমার এই ভর সন্ধ্যেবেলা কি এমন দরকার? কিছু কাজের কথা? হ্যাঁ, আমি এই গ্রামে নতুন একটা ব্যবসার কাজের শুভ সূচনা করতে যাচ্ছি বৌদি, যেখানে গোপাল দাদা আমার প্রধান অংশীদার হবেন। কি কথা বলছো? গোপাল যদি তোমার সাথে কাজ করার সুযোগ পায় তবে আমাদের এই অভাবের দিন কাটবে। হ্যাঁ বৌদি, গোপাল দাদা আমার সাথে কাজ করলে ওনার নিজের পরিশ্রমের ন্যায্য দাম পাবেন, আর আপনার কড়া চিকিৎসার ভালো ব্যবস্থা হবে। ওরে গোপাল, তুই এত কড়া বৃষ্টির রাতে কাদা পথ ভেঙে হুট করে আমার এই ঘরে কেন এলি বাবা? সাবিত্রীর শরীর ভালো আছে তো? কানাই কাকা, সাবিত্রীর শরীর খারাপ, তবে আজকে বিক্রম আমাকে ওনার সাথে জরুরি একখানা কাজে দেখা করতে বলেছিলেন। হ্যাঁ গোপাল দাদা, আমি আপনার পথ চেয়েই এতক্ষণ ধরে এই বড় হ্যারিকেনটা জেলে আগ্রহ নিয়ে বসেছিলাম। কিসের জরুরি কাজের কথা বলছো বিক্রম ভাই? আমার তো নিজের রিক্সার চাকা বন্ধ থাকায় এখন দিশেহারা দশা। দাদা, আমি আগামীকাল সকাল থেকেই আমাদের এই গ্রামে একখানা নতুন কালাভুনার দোকান খুলতে যাচ্ছি। এ তো ভালো আর সাহসের কথা বিক্রম। সেই নতুন দোকানে আমার মতো সাধারণ মানুষের কি কাজ আদৌ থাকতে পারে? দাদা, আমি চাই আপনি আমার এই নতুন ব্যবসার প্রধান অংশীদার হন। আমরা দুজনে একসাথেই এই মস্ত হোটেল চালাবো। অংশীদার? এ কি বলছো বিক্রম? আমার পকেটে তো সাবিত্রীর ভালো ওষুধ কেনবার মতো বাড়তি টাকা পয়সা অবশিষ্ট নেই। দাদা, আপনার কাছ থেকে আমি বাড়তি টাকা পয়সা চাই না। আপনার মতো সৎ এবং নিষ্ঠাবান ভালো চরিত্রই আমাদের ব্যবসার মূল পুঁজি। কিন্তু বিক্রম ভাই, কোনো টাকা পয়সা না নিয়ে আমি অমন হোটেলের অংশীদার আদৌ কিভাবে হব? এটা তো ঠিক দেখায় না। ওরে গোপাল, তুই বিক্রমের এই ভালো প্রস্তাব ফিরিয়ে দিস না বাবা। তুই সততার সাথে কাজ করলে আমরা খুশি হব। আপনি যখন নিজের মুখে এই আশার কথা বলছেন কানাই কাকা, তবে আমি নিজের পুরো পরিশ্রম দিয়ে বিক্রমের সাথে নতুন কাজে লেগে পড়ব। গোপাল, এই কড়া দুর্যোগের রাতে কানাই কাকার বাড়ি থেকে ফিরে তোমার মুখটা এমন হাসি খুশি দেখাচ্ছে কেন? সাবিত্রী, আজকে আমাদের এই ভাঙা সংসারের সব চরম দুঃখের দিন একেবারে পুরোপুরি শেষ হতে চলেছে। আমি বড় খবর নিয়ে এসেছি। কিসের বড় খবর গোপাল? কানাই কাকা কি তোমাকে নতুন কোনো ভালো কাজ দিয়েছেন, নাকি হাটে কোনো রিক্সা চালানোর সুযোগ?
না সাবিত্রী, কানাই কাকার ছেলে বিক্রম আগামীকাল থেকেই এই গ্রামে একখানা নতুন কালাভুনার দোকান খুলতে যাচ্ছে। এ তো আনন্দের কথা গোপাল। তা বিক্রম বাবুর সেই নতুন কালাভুনার দোকানে আমাদের মতো গরিবের কি আদৌ কাজ হবে? বিক্রম আমাকে ওনার সেই নতুন হোটেলের প্রধান ব্যবসায়িক অংশীদার করতে চাইছে সাবিত্রী। আমার আনন্দ আর ধরে না গো। কি বলছো? অংশীদার হতে গেলে তো টাকা পয়সার প্রয়োজন হয়। আমাদের ঘরে তো বাড়তি জমানো টাকাও নেই। বিক্রম ভাই বলেছে আমার কোনো টাকা লাগবে না, ও শুধু আমার সততা আর ভালো পরিশ্রমের মূল্য দিতে চায় সাবিত্রী। বিক্রম বাবু খুব দয়ালু মনের মানুষ। এই উপকারের কথা আমরা কখনো ভুলবো না। হ্যাঁ সাবিত্রী, যদি এই ব্যবসাটা একবার ভালো করে জমে যায় তবে আমি বিক্রমের কাছ থেকে কাছ থেকে চেয়ে প্রায় তোমার জন্য ভালো কালাভুনা নিয়ে আসবো। তুমি এখন আমার কালাভুনার কথা ভেবে অস্থির হয়েও না। এই বন্যা বাদলের দিনে তুমি শুধু ওনাদের সাথে মন দিয়ে কাজ করো। গোপাল দাদা, এই নতুন উনুনে মাছের কালাভুনা রেসিপিটা ফুটছে, চারিদিকের সুবাস একেবারে পুরোপুরি ছড়িয়ে গেছে। বিক্রম ভাই, আমরা খাসির বদলে এই পুকুরের বড় রুই কাতলা মাছের কালাভুনা করছি। গ্রামের মানুষ আদেও এটা ভালো মনে খাবে তো? আপনি কোনো চিন্তা করবেন না দাদা, গ্রামের সব মানুষ তো চড়া দামের কারণে হরিদাসের দোকানে খাসির কালাভুনা আদেও খেতে পায় না। হ্যাঁ ভাই, হরিদাসের দোকানে এক প্লেটের দাম 250 টাকা হওয়ায় সাধারণ গরিব মানুষ দোকানের পথ মারাতেও ভয় পায়। সেই জন্যই তো আমি আমাদের এই মাছের কালাভুনার প্রতি প্লেটের দাম রেখেছি মাত্র 50 টাকা, যাতে গরিবেরা সহজে খেতে পারে। 50 টাকা মাত্র? এ কি বলছো বিক্রম ভাই? এত সস্তায় কালাভুনা দিলে গ্রামের ধনী দরিদ্র সব মানুষই তো আমাদের দোকানে ছুটে আসবে। হ্যাঁ দাদা, আমাদের মূল উদ্দেশ্য তো গ্রামের সব সাধারণ মানুষকে কম খরচে পেট ভরে এই নতুন স্বাদের ভালো খাবার খাওয়ানো। তোমার এই পুণ্যময় চিন্তার কথা শুনলে কানাই কাকাও গর্ববোধ করবেন বিক্রম ভাই। কাজটা মহৎ হলো। দাদা, আপনি কড়াইয়ের এই গরম মাছের টুকরোগুলো আর একটু লালচে করে ভাজুন। কড়া আঁচে ভাজলে মশলাগুলো ভালো করে ভেতরে ঢুকবে। হ্যাঁ বিক্রম ভাই, আমি পুরো মশলা দিয়ে কড়াইটা যত্ন করে নাড়ছি। দেখবে আমাদের এই প্রথম দিনের রান্না দারুণ হবে। আরে গোপাল, দুদিন আগেই তো তুই আমার নিজের দোকানে এসে এক প্লেট খাসির কালাভুনা চড়া দাম শুনে হতাশ হয়ে ফিরে গেছিলিস ভাই। হ্যাঁ হরিদাসদা, আমার ঘরে তো তখন সাবিত্রীর ওষুধ কেনবার মতো বাড়তি কোনো টাকা পয়সা আদেও ছিল না, তাই অমন করে ফিরে গেছিলাম। আর আজকে দেখছি তুই হুট করে বন্যা বাদলের করা দিনে কানাইবাবুর ছেলের সাথে মিলে পথের ধারে দোকান খুলে বসে গেছিস। হরিদাসদা, আমি তো নিজের ক্ষমতায় কিছুই করি না। এই হোটেলের সমস্ত ভালো পরিকল্পনা টাকা পয়সা তো কানাই কাকা ছেলে বিক্রমের। তা যাই বলো গোপাল, এই দুর্যোগের দিনে গ্রামের সব রিক্সাওয়ালাদের যেখানে কষ্ট হচ্ছে সেখানে তুই ভালো কাজ পেলি। হ্যাঁ হরিদাসদা, বিক্রম ভাই যদি নিজের মস্ত উদারতা দেখিয়ে আমাকে এই নতুন হোটেলের অংশীদার না করত তবে আমার সংসার আদেও বাঁচত না। হরিদাস কাকা, আপনি আমাদের এই সামান্য নতুন দোকানে পা রেখে ধন্য করলেন। গোপাল দাদা তো কেবল আমার কর্মচারী নন, আমার ব্যবসার অংশীদার। বিক্রম বাবু, তোমরা খাসির বদলে পুকুরের বড় মাছের এই কালাভুনার নতুন উপায় বের করে প্রশংসা পাওয়ার মতো কাজ করেছো। বিক্রম ভাই, এই নাও আমার রিক্সা চালানোর জমানো শেষ 50 টাকা। এই টাকায় আমাকে এক প্লেট ভালো মাছের কালাভুনা দাও ভাই। আমি আজকে ভাঙা ঘরে গিয়ে নিজের অসুস্থ বউ সাবিত্রীকে তৃপ্তি করে খাওয়াবো। এ কি বলছেন গোপাল দাদা? আপনি নিজের দোকানের খাবারের জন্য আমাকে এই সামান্য 50 টাকা অমন করে পর ভেবে বাড়িয়ে দিচ্ছেন কেন? না বিক্রম ভাই, তুমি ব্যবসার জন্য নিজের খামারের মাছ আর টাকা ঢেলেছ। আমি বিনা পয়সায় নিজের ঘরের জন্য এই খাবার আদেও নিয়ে যাব না। দাদা, এই দোকানটা যতটা আমার ঠিক ততটাই আপনার নিজেরও দোকান। আমি যদি এখানকার খাবার খেতে পারি তবে আপনি কেন নয়? উমা গোপাল, তুমি এত বেলা করে নতুন হোটেল থেকে ঘরে ফিরে এলে, তা তোমার হাতের এই মাটির বাটিতে কি জিনিস এনেছো? সাবিত্রী, তুমি এই বাটির ঢাকনাটা নিজের হাত দিয়ে জলদি খুলে দেবে দাও তো। আজকে আমি তোমার জন্য কি চমক নিয়ে এলাম দেখো। হে কি, এত সুন্দর আর লোভনীয় দেখতে কালচে রঙের বড় মাছের কালাভুনা! চারদিকে সুবাসে তোমার খিদে বেড়ে গেল। হ্যাঁ সাবিত্রী, তুমি আজকে আর এক মুহূর্ত অপেক্ষা না করে
এই গরম গরম মাছের কালা ভুনা তৃপ্তি করে খেয়ে দেখো তো। উমা গোপাল, এই কালাভুনা তো খাসির মাংসের স্বাদকেও হার মানিয়েছে। এই স্বাদ আমি কখনো পাইনি। আমাদের নতুন হোটেলের এই মাছের কালা ভুনা প্রতি প্লেট মাত্র 50 টাকা সাবিত্রী। গ্রামের সব গরিব মানুষ আজকে তৃপ্তি করে খেয়েছে। কানাই কাকা আর ওনার ছেলে বিক্রম বাবু খুব ভালো মানুষ। ওনারা আমাদের এই চরম কষ্টের দিনে জীবনে ভরসা হয়ে এলেন। হ্যাঁ সাবিত্রী, বিক্রম ভাই তো আমার কাছ থেকে এই খাবারের জন্য একটা টাকাও নিতে চাইল না। ও বড় মনের মানুষ। তুমি ওনাদের এই উপকারের কথা কখনো ভুলো না। সারা জীবন যেন সততার সঙ্গে ওনাদের সাথে কাজ করতে পারো। হ্যাঁ সাবিত্রী, আমি নিজের সমস্ত পরিশ্রম দিয়ে বিক্রম ভাইয়ের এই ব্যবসা বড় করব। ওনারা ভালো থাকলে আমরাও আরামে থাকবো। বাবা, আজকে প্রথম দিনের কালাভুনার ব্যবসা শেষে আমাদের নতুন ক্যাশব্যাক সেল লাভের টাকা জমা হয়েছে ভালোই। ওরে বিক্রম, তুই নিজের এই নতুন পরিকল্পনা দিয়ে গ্রামের এত মানুষের যেমন সস্তায় ভালো আহার করালি, তেমনি গোপালেরও হিত করলি। বাবা, গোপাল দাদার মতো সৎ এবং খাটুনি দেওয়া মানুষ যদি আমার পাশে না থাকতো তবে আমি একলাই বড় কাজ আদেও পারতাম না। হ্যাঁ বিক্রম, গোপাল সৎ ছেলে। তুই ওর এই সততার মর্যাদা রেখেছিস দেখে আমার নিজের বুকের ভেতরের কোণে শান্তি হলো বাবা। আমি নিজের এই নতুন মাছের কালাভুনার হোটেলটাকে ধীরে ধীরে আর একটু বড় করতে চাই বাবা, যাতে গ্রামের কোনো মানুষ না খেয়ে না মরে। তুই পুণ্য আর মহৎ কাজের ভালো চিন্তা করেছিস বিক্রম। গ্রামের গরিবদের মুখে অন্ন তুলে দেওয়ার চেয়ে বড় ধর্ম আদেও কিছু নেই। হ্যাঁ বাবা, আর আমাদের এই নতুন হোটেল থেকে যে বাড়তি লভ্যাংশ আসবে তা দিয়ে সবার আগে আমি গোপাল দাদার স্ত্রীর ভালো চিকিৎসার ব্যবস্থা করব। সাবিত্রী মা অসুস্থ হয়ে জরাজীর্ণ বিছানায় ধুঁকছে বাবা। তুই ওনার ভালো চিকিৎসার ব্যবস্থা কর, জলদি শুরু করলে ওনার বাপ ও এসে যাবে। ও শহরে ডাক্তারবাবুর সাথে আমি নিজেই আজকে সকালের দিকে ফোনে কথা বলে সব দরকারি ভালো ব্যবস্থা করে রেখেছি বাবা। তোদের এই উদার মনের মিলন আর সুন্দর কাজের সুফল দেখে আমার নিজের জীবনের শেষ দিনগুলো ধন্য হয়ে গেল বিক্রম। বাবা, আমরা সবাই মিলে একসাথে গায়ের প্রতিটি অভাবী মানুষের মুখে নতুন খাবারের স্বাদ আর ভালো ভরসা চিরকাল পৌঁছে দেব।